11,000 কোটি টাকা জনগণের টাকা মেরে দিয়েছে, তারা সংসদে এসে যখন বড় বড় কথা বলে তখন আমাদের লজ্জা লাগে। যখন যে ক্ষমতায় আসে মঞ্চে দাঁড়িয়ে বলে আমি চোর নহে, আমি তো ভালো সাধু, তোমাদের হয়ে কাজ করতে এসেছি। তাহলে চোরকে আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগও চুরি করে না, বিএনপি আসলে বিএনপিও চুরি করে না, অন্য দল জাতীয় পার্টি ছিল সেও চুরি করে নাই। তাহলে এত বেগম পাড়া, এত ঘর বাড়ি সেখানে হলো কোত্থেকে? আমাদের যেই সরকারি আসে সেই সরকারি 1 লাখ টাকার এসি কিনতে গেলে 15 লাখ টাকা লেগে যায়, কিন্তু আমাদের শ্রমিকদের দৈনন্দিন খাবারও জোটে না। আমাদের যে প্রবাসী আয় রয়েছে, বাংলাদেশের মূল অর্থনীতি, মূল জীবিকা শক্তি, মূল বাংলাদেশের অর্থনৈতিক পাইপলাইন আমাদের প্রবাসী ইনকাম। 1 কোটি মানুষ বাবা মা ছেড়ে, তাদের পরিবার পরিজন ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে সীমা বিশ্বে গিয়ে তারা শ্রম দেয়, তারা টাকা পাঠায়, আর আমার এই দেশের দুর্নীতিবাজরা লুটপাট করে খায়। এবং সেই দুর্নীতিবাজরাই আবার সংসদে গিয়ে সেই বড় বড় কথা বলে। 11,000 কোটি টাকা, যারা 11,000 কোটি টাকা জনগণের টাকা মেরে দিয়েছে, তারা সংসদে এসে যখন বড় বড় কথা বলে তখন আমাদের লজ্জা লাগে। আমরা দেখছি শ্রমিক প্রতিনিধি নেই সেই কথা আসে, কিন্তু আমাদের বাংলাদেশের অর্থনীতিকে টিকে রাখার জন্য আমরা একজন অর্থনীতিবিদ চেয়েছিলাম যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হবে, কিন্তু দেখলাম এক গার্মেন্টস ব্যবসায়ীকে নিয়ে এসেছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর করার জন্য। আমি আপনি সকলেই জানি বাংলাদেশের সবচাইতে বেশি অর্থ পাচার হয় গার্মেন্টস পণ্য আমদানি রপ্তানির মাধ্যমে, গার্মেন্টস ব্যবসায়ীদের মাধ্যমে। সেই অর্থ পাচারের এক প্রতিনিধিকে এনে আমাদের দেশের বাংলাদেশের গভর্নর বানিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বেশি শ্রমিক প্রতিনিধি এই সংসদেই আছে। আমাদের সামনে উপস্থিত জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব, উনি একজন কৃষকের সন্তান। আমাদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান, উনি একজন শ্রমিকের সন্তান। আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির আরেক সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, উনি একজন রাজমিস্ত্রির সন্তান। আমিও শ্রমিক পরিবার থেকে এসেছি। আমার চাচা ডে লেবারার, আমার চাচাতো ভাই রিক্সা চালায়। আমরা সেই পরিবার থেকে এসে আজকে সংসদে প্রতিনিধিত্ব করতেছি। শ্রমের প্রতিনিধির ক্ষেত্রে আমি মনে করি এই সংসদ সবচাইতে বেশি তারুণ্য এবং শ্রম রাজনীতির জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সেই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা প্রয়োজন। আমাদের দরকার দিক নির্দেশনা। আমরা চাই এই দেশটাকে গড়ে তুলতে আমাদের এই দেশের অর্থনীতি পুরোটাই শ্রমিকদের উপর নির্ভরশীল। আমি আজকে গুগলে সার্চ দিয়ে দেখলাম কত শতাংশ মানুষ সরাসরি কায়িক শ্রম দেয়। তার মধ্যে দেখলাম প্রায় এই দেশের 70% মানুষ কায়িক শ্রম দিয়ে আমাদের এই দেশের অর্থনীতিকে টিকিয়ে রেখেছে। আমাদের এই দেশের গার্মেন্টস শ্রমিকের সংখ্যা প্রায় 40 লাখ, যেটা সারা বাংলাদেশের মোট জনসংখ্যার মাত্র 15 থেকে 17%। কিন্তু দেখেন এই 17% জনসংখ্যা বাংলাদেশের বৈদেশিক রপ্তানি অর্থনীতির 80% তারা দখল করে রেখেছে। 80% আয় হয় মাত্র এই 40 লাখ শ্রমিকদের রক্ত আর ঘামে। কিন্তু সেই শ্রমিকদের ঘরে থাকার জায়গা নেই, রান্না করার পাত্র নেই, তাদের নিয়মিত দৈনন্দিন চাল কেনার টাকা নেই। তাদের উপর নির্ভর করে আমরা বড় বড় দেয়াল তৈরি করি। আমরা আমাদের 1 লক্ষ টাকার এসি, আমাদের যেই সরকারি আসে সেই সরকারি 1 লাখ টাকার এসি কিনতে গেলে 15 লাখ টাকা লেগে যায়, কিন্তু আমাদের শ্রমিকদের দৈনন্দিন খাবারও জোটে না। আমাদের যে প্রবাসী আয় রয়েছে, বাংলাদেশের মূল অর্থনীতি, মূল জীবিকা শক্তি, মূল বাংলাদেশের অর্থনৈতিক পাইপলাইন আমাদের প্রবাসী ইনকাম। 1 কোটি মানুষ বাবা মা ছেড়ে, তাদের পরিবার পরিজন ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে, জন্মভূমি ছেড়ে সুদূর সেই মধ্যপ্রাচ্য কিংবা পশ্চিমা বিশ্বে গিয়ে তারা শ্রম দেয়, তারা টাকা পাঠায়, আর আমার এই দেশের দুর্নীতিবাজরা লুটপাট করে খায়। এবং সেই দুর্নীতিবাজরাই আবার সংসদে গিয়ে সেই বড় বড় কথা বলে। 11,000 কোটি টাকা, যারা 11,000 কোটি টাকা জনগণের টাকা মেরে দিয়েছে, তারা সংসদে এসে যখন বড় বড় কথা বলে তখন আমাদের লজ্জা লাগে। আমরা দেখছি
আমরা দেখছি শ্রমিক প্রতিনিধি নেই সেই কথা আসে, কিন্তু আমাদের বাংলাদেশের অর্থনীতিকে টিকিয়ে রাখার জন্য আমরা একজন অর্থনীতিবিদ চেয়েছিলাম যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হবে, কিন্তু দেখলাম এক গার্মেন্টস ব্যবসায়ীকে নিয়ে এসেছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর করার জন্য। আমি আপনি সকলেই জানি বাংলাদেশের সবচাইতে বেশি অর্থ পাচার হয় গার্মেন্টস পণ্য আমদানি রপ্তানির মাধ্যমে, গার্মেন্টস ব্যবসায়ীদের মাধ্যমে। সেই অর্থ পাচারের এক প্রতিনিধিকে এনে আমাদের দেশের বাংলাদেশের গভর্নর বানিয়ে দেওয়া হয়েছে। আমাদের এই দেশে প্রায় 25 লক্ষ রিক্সা শ্রমিক রয়েছে। বাংলাদেশে যদি রাস্তায় যানজট হয় তাহলে যানজটের কারণ কি? রিক্সাওয়ালারা। বাংলাদেশে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় এটার কারণ কি? রিক্সাওয়ালারা। বাংলাদেশে যদি কোনো ধরনের কোনো সমস্যাই তৈরি হয় সাথে সাথে রিক্সাওয়ালাদের উপর দমন নিপীড়ন শুরু হয়ে যায়। আরে ভাই, রিক্সাওয়ালাদের উপর এত ক্ষোভ কেন? কিন্তু যখন তেল শেষ হয়ে গেছে বলতেছে রিক্সা না থাকলে তো চলার সুযোগই পাইতাম না আজকাল। তাদের ব্যবস্থা কি রয়েছে? তাদেরকে তাহলে গাড়ি কিনে দেন। এই 25 লক্ষ রিক্সা শ্রমিকের সাথে আমাদের প্রায় বাংলাদেশের 1 কোটি মানুষের খাবার, বস্ত্র, অন্ন, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা হয় তাদের আয়ের মাধ্যমে, তাদের শ্রমের মাধ্যমে। বাংলাদেশের প্রায় 40 লক্ষ হকার রয়েছে। এই হকারদেরকে কথায় কথায় হকার উচ্ছেদের নামে হকারদের উপর যে অত্যাচার করা হয়, তাদের যে ক্ষতি করা হয়, এটা নিয়ে কারো কোনো বিশিষ্ট জনের কথা আসে না। আমাদের দেশে প্রচুর সুশীল থাকে, প্রচুর গবেষক থাকে। তাদের গবেষণা শুধুমাত্র গার্মেন্টস ব্যবসায়ীরা কি ঠিক মতো লাভ করতে পারতেছে নাকি পারতেছে না সেটা নিয়ে, ব্যাংক মালিকরা কি ঠিক মতো টিকে আছে নাকি নাই সেটা নিয়ে তাদের গবেষণা আমাদের এই 40 লাখ হকারদের নিয়ে নাই। কথায় কথায় হকার উচ্ছেদ। আরে ভাই, হকারদের যদি উচ্ছেদই করতে হয় তাহলে আপনারা যারা রাজনৈতিক দল ক্ষমতায় থাকেন, যখন যেই ক্ষমতায় আসেন তার হাত ধরে আমাদের প্রত্যেকটা হকার বাড়ি থেকে প্রতিদিন 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা করে চাঁদাবাজি করেন, আপনাদের খাবারই তো বন্ধ হয়ে যাবে। যদি হকার উচ্ছেদ করতে হয়, হকার উচ্ছেদের আগে তাদেরকে যারা বসায় ওই জায়গায় তাদেরকে ধরে ধরে আগে জেলে ঢুকান, তারপর দেখবেন হকাররা আর এখানে এমনিতেই বসে না। আমাদের এই দেশের পরিবহন খাতে প্রায় 30 লক্ষ মানুষ সরাসরি পরিবহন শ্রমের সাথে জড়িত। তার মধ্যে 27 লাখই হচ্ছে পরিবহন ড্রাইভার। আপনার এই পরিবহন ড্রাইভারদেরকে বাস মালিকরা সকালে একবার বিকেলে একবার টিপ দিতে বাধ্য করে। যদি বলে যে আমি এক বেলা টিপ দিয়েছি, রাতের বেলা দিব না, বলে কালকে থেকে তোর গাড়ির চাবি দিব না, তোর আর পরিবহন চালানোর দরকার নেই। কিন্তু অ্যাক্সিডেন্ট হলে বাবারে বাবা, এবার বাস চালককে ধরে ফাঁসি দাও। অথচ এই ফিটনেসবিহীন গাড়ি কারা চালায়? কারা তাদেরকে এক বেলার জায়গায় 2 বেলা গাড়ি চালাতে বাধ্য করে? তারা সব সময় ধরাছোঁয়ার বাইরে থাকে। আর যদি এই 40 লক্ষ পরিবারের আমরা যদি সুষ্ঠু মর্যাদা না দিতে পারি, 40 লক্ষ পরিবার খাবে কি? তাদের চিকিৎসার খরচ কোথায়? তাদের নিয়মিত নিউট্রিশনের ব্যবস্থা নেই, নিউট্রিশনের খাবারের ব্যবস্থা নেই। প্রতিদিন তাদের যেই শ্রম দেয় তার বিনিময়ে ডেইলি লেবার হিসাবে তাদেরকে বেতন দেওয়া হয়, কিন্তু মাসিক বেতন তাদেরকে দেওয়া হয় না। আমরা চাই সম্মান। আমি একটা কথা বলতে চাই, শ্রম কাজ নয়, এটা মর্যাদা। এই মর্যাদা অবশ্যই প্রতিষ্ঠা করতে হবে এবং এই প্রত্যেকটা পেশাকে পেশা হিসাবে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে তাদের একটা ন্যূনতম মজুরি নির্ধারণ করতে হবে। এই দেশের জেলের সংখ্যা 15 লাখ। জেলেদের জন্য বারবার নিপীড়নমূলক আইন হয়। আমি দেখি বিভিন্ন জায়গায় যে নৌ পুলিশ বলেন, কোস্টগার্ড বলেন, তারা কি করে, যখন কোন ধরনের অভিযান চলে জেলেদের মাছ নিয়ে আসে। 50 লাখ টাকার মাছ নিয়ে আসলে সেখান থেকে পরবর্তীতে এটাকে সরকারি কোষাগারে 5 লাখ টাকার মাছ দেয়, আর 45 লাখ টাকার মাছই তারা নিজেরা বিক্রি করে ফেলে। নিয়মিত কথায় কথায় জেলেদের জাল পুরে ফেলা হয়। বাস্তবিক অর্থে বাংলাদেশের যত আইন, সব আইনই খেটে খাওয়া নিরীহ নিষ্পেষিত মানুষের জন্য। বাংলাদেশের কোন আইনই বড় লোকদের জন্য নয়, ধনীদের জন্য নয়। বাংলাদেশে গুলশানে দাঁড়িয়ে যদি কোনো একজন গুলশানের সিগন্যালে দাঁড়িয়ে একজন বলে যে তুমি আমাকে কেন সিগন্যাল অমান্য করতে দিলা না, তোমাকে আমি একদিনের ভিতর ট্রান্সফার করব, আমরা দেখি ট্রান্সফার আসলে হয়ে গেছে। এই আইন গুলশান, বনানী কিংবা ধানমন্ডিতে থাকা বাড়ির মালিকদের জন্য না,
আমরা যারা বিভিন্ন জায়গায় 5,000 10,000 টাকা, আমাদের যে শ্রমিক পরিবাররা যারা হচ্ছে ছোট ছোট ঘরে থাকে, কুড়ি ঘরে থাকে, তাদের জন্য সকল আইন। আমাদের বাংলাদেশের সরাসরি কৃষির সাথে জড়িত আছে 37% মানুষ, অথচ কৃষি পণ্য যদি হচ্ছে আমাদের উত্তরবঙ্গে উৎপাদিত হয়, সেখানে দাম পাওয়া যায় না, ফুলকপির দাম পাওয়া যায় না 5 টাকা 10 টাকা, ঢাকায় আইন আমরা 40 টাকা কিনতে হয়। এই পুরোটা মধ্যস্বত্বভোগীদের হাতে, চাঁদাবাজদের হাতে, পরিবহন সিন্ডিকেটের হাতে, অথচ ভুক্তি মেলে না। আমি দেখি আমার শ্রমিকরা, ছেলে ভাইয়েরা মাছের সিজনে বিভিন্ন মাছ আনে, মাছের শুটকি করে, সেই মাছ আমরা যখন সেই শুটকি হাতিয়াতে গিয়ে আমার অঞ্চলে গিয়ে দেখি 1 মণ বিক্রি হয় 30,000 টাকা। আর ঢাকায় এসে দেখি এই শুটকির দাম 1 কেজি 3,000 টাকা। এটাই বাংলাদেশের মুক্তস্বত্বভোগীরা কিভাবে আমাদের দেশটাকে লুটপাট করে খাচ্ছে। এই টাকা তারা যেভাবে ইনকাম করে যদি দেশে রাখতো তাহলে কোনো সমস্যা ছিল না। কিন্তু দেখা যায় কানাডায় সবচাইতে বেশি, বেগমপাড়ায় সবচাইতে বেশি উপমহাদেশের মধ্যে ঘর বাড়ি কাদের? এই বাঙালিদেরই। এরপরে এই বাঙালিরাই যখন যে ক্ষমতায় আসে, মঞ্চে দাঁড়িয়ে বলে আমি চোর নহে, আমি তো ভালো সাধু, তোমাদের হয়ে কাজ করতে এসেছি। তাহলে চোরকে আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগও চুরি করে না, বিএনপি আসলে বিএনপিও চুরি করে না, অন্য দল জাতীয় পার্টি ছিল সেও চুরি করে নাই। তাহলে এত বেগম পাড়া, এত ঘর বাড়ি সেখানে হলো কোত্থেকে?